গল্পস্বল্পে আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ১৯৭১ আজ দ্বিতীয় পর্ব। রোগা নীল শার্ট পরা লোকটি বাঙালি। সে আজিজ মাস্টারের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, ইনি মেজর এজাজ আহমেদ, ইনারে সালাম দেন। আজিজ মাস্টার যন্ত্রের মতো বলল, সালাম আলাইকুম। মেজর এজাজ পরিষ্কার বাংলায় বললেন, আপনার নাম কি? জি, আমার নাম আজিজুর রহমান মল্লিক। সেই অ্যাগেইন। আজিজ মাস্টার নীল শার্ট পরা লোকটির দিকে তাকালো। সে ঠান্ডা গলায় বলল, নামটা আরেকবার বলেন, স্পষ্ট করে বলেন, গলায় জোর নাই। আজিজ মাস্টার বলল, আজিজুর রহমান মল্লিক। আপনি বসুন। কোথায় বসতে বলছে? বসার দ্বিতীয় কোনো চেয়ার নেই। মাটিতে বসতে বলছে নাকি? আজিজ মাস্টারের গলা শুকিয়ে গেল। রোগা লোকটি স্কুল ঘর থেকে একটি চেয়ার নিয়ে এলো। ঠান্ডা গলায় বলল, বসেন স্যার, বসতে বলেছেন, বসেন। আজিজ মাস্টার সংকুচিত ভঙ্গিতে বসল। মেজর সাহেব দীর্ঘ সময় কোনো কথাবার্তা বললেন না। সরু চোখে তাকিয়ে রইলেন আজিজ মাস্টারের দিকে। আজিজ মাস্টার কাপা গলায় বলল, স্যার ভালো আছেন? রোগা লোকটি বলল, শুনেন ভাই, একবারেই কিছু বলতে যাবেন না। যা জিজ্ঞেস করবে শুধু তার জবাব দিবেন। ইনি লোক ভালো, ভয়ের কিছুই নেই। স্যার বাংলা বলতে পারেন না, কিন্তু ভালো বোঝেন। জি আচ্ছা। আপনার ভয়ের কিছু নাই, আরাম করে বসেন। আজিজ মাস্টার আরাম করে বসার একটা ভঙ্গি করল। মেজর সাহেব একটা সিগারেট ধরালেন, প্যাকেটটি বাড়িয়ে দিলেন আজিজ মাস্টারের দিকে। আজিজ মাস্টার ফ্যাল ফ্যাল করে তাকালো। রোগা লোকটি বলল, স্যার দিচ্ছেন যখন নেন। বললাম না ইনি লোক ভালো। আজিজ মাস্টার একটা সিগারেট নিল। কি আশ্চর্য! মেজর সাহেব নিজে সিগারেটটি ধরিয়ে দিলেন। আজিজ মাস্টার তার ভদ্রতায় মুগ্ধ হয়ে গেল। পরবর্তী সময় তাদের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা হলো। মেজর সাহেব প্রশ্ন করলেন ইংরেজিতে, আজিজ মাস্টার জবাব দিল বাংলায়। কিছু প্রশ্ন আজিজ মাস্টার বুঝতে পারল না। নীল শার্ট পরা লোকটি সুন্দর করে বুঝিয়ে দিল, তোমার নাম আজিজুর রহমান মল্লিক? জি স্যার। মল্লিক মানে কি? জানি না স্যার। এই গ্রামে কতজন মানুষ? জানি না স্যার। কতজন হিন্দু আছে? জানি না স্যার। তুমি দেখি কিছুই জানো না। স্যার আমি বিদেশি মানুষ। বিদেশি মানুষ মানে তুমি পাকিস্তানি না? জি স্যার। তাহলে তুমি বিদেশি হলে কিভাবে? মেজর সাহেব চোখ বন্ধ করে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন। আজিজ মাস্টারের মাথায় কোনো জবাব এলো না। তুমি ইকবাল জিন্দাবাদ বলছিলে। ইকবালকে? কবি স্যার, বড় কবি, মহাকবি। তুমি তার কবিতা পড়েছ? জি না স্যার। পড়ো নাই? চীন ও আরব হামারা, সারা জাহা হে হামারা। জি না স্যার। মেজর সাহেব আরেকটি সিগারেট ধরালেন। কিছুক্ষণ বিশ্রাম নিলেন। আজিজ মাস্টার লক্ষ্য করল লোকটিকে দূর থেকে যত অল্প বয়স্ক মনে হচ্ছিল, আসলে তার বয়স তত অল্প নয়। চোখের নিচে কালি, কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ। কত বয়স হতে পারে? ৩৫-এর কম নয়। আজিজ মাস্টারের বয়স ৩৮। এই লোকটি তার চেয়ে ৩ বছরের ছোট। অথচ এই লোকটির সামনে নিজেকে কেমন কেঁচোর মতো লাগছে। মেজর সাহেব নড়ে চড়ে বসলেন। পা থেকে মোজাজোড়া টেনে খুলে ফেললেন। আবার প্রশ্ন উত্তর শুরু হলো। এই গ্রামে কোনো দুষ্ট লোক আছে? জি না স্যার। মুক্তিবাহিনী আছে? জি না স্যার। তুমি ঠিক জানো? জি স্যার, এই গ্রামের সবাইকে আমি চিনি। তোমার ধারণা এই গ্রামে মুক্তিবাহিনী নেই? জি না। মেজর সাহেব মৃদু হাসলেন। কেন হাসলেন কে জানে। তিনি কি বিশ্বাস করছেন না? আজিজ মাস্টার আবার বললেন, মুক্তিবাহিনী নাই স্যার। শেখ মুজিবের লোকজন আছে? জি না স্যার।
তুমি জিনা স্যার ছাড়া অন্য কিছু বলছো না কেন? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তুমি? জি না স্যার। গুড, ভয় পাওয়ার কিছু নেই। আমার দিকে ভালো করে তাকাও, তাকাও ভালো করে। আজিজ মাস্টার তাকালো। মেজর সাহেবের চোখ দুটি তার কাছে একটু নীলচে মনে হলো। বিড়াল চোখও নাকি? আমাকে দেখে কি মনে হয়, আমি খারাপ লোক? জি না স্যার। কফি খাবে? আজিজ মাস্টার চোখ তুলে তাকালো। রোগা লোকটি বলল, খেতে চাইলে বলেন, খাবো। আমার দিকে তাকান কেন? অভ্যাস না থাকলে বলেন খাবো না, ব্যাস, বারবার আমার দিকে তাকাবেন না। কি, কফি খাবে? জি না স্যার। না কেন? খাও, কফি তৈরি হচ্ছে। তুমি কি কফির সঙ্গে ক্রিম খাও? আজিজ মাস্টার না বুঝেই মাথা নাড়ল। কফি এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। অতি বিস্বাদ জিনিস। আজিজ মাস্টার চুপচুপ করে কফি খেতে লাগলো। কাপ নামিয়ে রাখার সাহস হলো না। বুঝলে আজিজ, পাকিস্তানি মিলিটারির নামে আজগুবি সব গল্প ছড়ানো হচ্ছে। আমরা নাকি কোথায় কুড়াল দিয়ে কুপিয়ে দুটি মুক্তিবাহিনীর ছেলেকে মেরেছি। গল্পটা তোমার বিশ্বাস হয়? আজিজ মাস্টার জবাব দিল না। মেজর সাহেব অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালেন। তারপর ঠান্ডা গলায় বললেন, আমরা কাঠুরে হলে সেটা করতাম, কিন্তু আমরা কাঠুরে নই, আমরা সৈনিক। আমরা গুলি করে মারব, ঠিক না? জি স্যার। হিন্দুস্তান বেতারে এসব প্রচার চালাচ্ছে এবং অনেকেই এসব শুনছে, ঠিক না? বলো, ঠিক বলছি কিনা? আজিজ মাস্টারের গলায় কফি আটকে গেল। তার আছে, এবং সে স্বাধীন বাংলা বেতার শুনে। কি আছে? জি স্যার। কিন্তু তুমি নিশ্চয়ই শোনো না? মাঝে মাঝে শুনি স্যার। শুনলেও নিশ্চয়ই বিশ্বাস করো না, ঠিক না? মাঝে মাঝে বিশ্বাস হয়। আজিজ? জি স্যার। তুমি একজন সৎ লোক। অন্য কেউ হলে বলতো বিশ্বাস হয় না। আমার মনে হয় তুমি মিথ্যা একেবারেই বলতে পারো না। আচ্ছা, এখন বলো, আর কার ট্রানজিস্টার আছে? নীলু সেনের আছে, জয়নাল মিয়ার আছে। ওরা কেমন লোক? ভালো লোক স্যার, নির্বিরোধী মানুষ। এই গ্রামে খারাপ মানুষ কেউ নেই। তাই নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ভয়ের কিছু নাই। আজিজ মাস্টার উঠে দাঁড়ালো। মনে হলো মেজর সাহেব একজন বিশিষ্ট ভদ্রলোক। আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজিজ মাস্টারের কেন যেন মনে হলো এক্ষুনি তাকে আবার ডাকা হবে। সে এগোতে লাগলো খুব সাবধানে, কিন্তু কেউ তাকে ডাকলো না। প্রায় 30 গজের মতো যাওয়ার পর সে ভয়ে ভয়ে একবার পেছনে তাকালো। মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার সঙ্গের রোগালোকটিও চিন্তিত মুখে তাকিয়ে আছে। আজিজ মাস্টারের বুক ধক করে উঠল। কেন উঠল কে জানে। একবার পেছন ফিরে আবার মুখ ফিরিয়ে চলে যাওয়া যায় না। আজিজ মাস্টার দ্বিতীয়বার বলল, আসসালাম আলাইকুম। মেজর সাহেব তখন তাকে হাত ইশারা করে ডাকলেন। নীল শার্ট পরা লোকটি বলল, এই যে মাস্টার সাহেব, এদিকে আসেন ভাই, স্যার ডাকেন। আজিজ মাস্টার ফিরে এলো। মেজর সাহেব হাসি মুখে বললেন, শুনলাম তুমি কবিতা লেখো। আজিজ মাস্টার বেকুবের মতো তাকালো। সে কিছুই বুঝতে পারছে না। এখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তার কাছে শুনলাম, তার সঙ্গে আমার কথা হয়েছে। তুমি কি সত্যি কবিতা লেখো? জি স্যার। বেশ, একটা কবিতা শোনাও। কবিতা আমি পছন্দ করি, শোনো একটা কবিতা। আজিজ মাস্টার তাকালো নীল শার্ট পরা লোকটির দিকে। সে শুকনো গলায় বলল, স্যার শোনাতে বলছে, শোনান। চেয়ারে বসেন, বসে শোনান, ভয়ের কিছু নাই। আজিজ মাস্টার হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেজর সাহেব বললেন, বলো বলো, সময় নষ্ট করার কোনো মানে হয় না। লেটেস্ট কবিতাটি বলো। আজিজ মাস্টার যন্ত্রের মতো 4 লাইন বলে গেল। আজি এ নিশীথে তোমারে পড়িছে মনে, হৃদয়ে যাতনা উঠেছে জাগিয়া ক্ষণে ক্ষণে। তুমি সুন্দর চেয়ে থাকি তাই কল্পলোকের চোখে, ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মরুময় বুকে। নীল শার্ট সেটে অনুবাদ করে দিল,
মেজর সাহেব বললেন, এটি তোমার লেটেস্ট? জি স্যার। ভালো হয়েছে, বেশ ভালো। তা মেয়েটি কে? জি স্যার। কবিতার মেয়েটি কে? ওর নাম কি? মালা। মেয়েটি এখানেই থাকে? আজিজ মাস্টার কপালের ঘাম মুছল, শুকনো গলায় বলল, এখানেই থাকে। তোমার স্ত্রী নাকি? জি না স্যার, আমি বিয়ে করিনি। এই মেয়েটিকে বিয়ে করতে চাও? আজিজ মাস্টার ঢোক গিলল, বলে কি এই লোক? কি বলো, চুপ করে আছো কেন? নাকি মেয়ের বাবা তোমার মতো বুড়োর কাছে বিয়ে দিতে চায় না? আজিজ মাস্টার খুক খুক করে কাশতে লাগলো। নীল শার্ট তীক্ষ্ণ গলায় বলল, স্যারের কথার জবাব দেন, স্যার রেগে যাচ্ছেন। মেজর সাহেব কৌতূহলী হয়ে তাকালেন, তার চোখ দুটি খুশি খুশি। বলো, মেয়েটির বয়স কত? বয়স কম। কত? 13-14। মেজর সাহেব হঠাৎ সুর পাল্টে নরম স্বরে জিজ্ঞেস করলেন, মেয়েটি কার? আই মিন, ওর বাবার নাম কি? আজিজ মাস্টার জবাব দিল না। মেজর সাহেব অসহিষ্ণু কণ্ঠে বললেন, শুধু শুধু দেরি করছো, বলে ফেলো। নীল শার্ট বলল, কেন শুধু শুধু রাগাচ্ছেন, বলে দেন না। জয়নাল মিয়ার মেয়ে, ওনার বড় মেয়ে, যার বাড়িতে ট্রানজিস্টার আছে। আজিজ মাস্টার বেশ অবাক হলো। এই লোকটির স্মৃতিশক্তি বেশ ভালো, মনে রেখেছে। তুমি এখন আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কথা বলছো না, প্রতিটি প্রশ্ন দুবার করে করতে হচ্ছে। কারণ কি? আজিজ মাস্টার জবাব দিল না। তুমি কি আমার উপর রাগ করেছ? বলো, রাগ করেছ? না। এখন তুমি আর স্যার বলছো না কেন? নিশ্চয়ই তুমি আমার উপর রাগ করেছ। জি না স্যার। মেজর সাহেব অনেকখানি ঝুঁকে এলেন আজিজ মাস্টারের দিকে, গলার স্বর নিচে নামিয়ে বললেন, শোনো, ওই মেয়েটির সঙ্গে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আজ রাতে সম্ভব হবে না, আজ রাতে আমরা ব্যস্ত, কাল ভোরে। কি, তুমি খুশি তো? আজিজ মাস্টার তাকিয়ে রইল। কি কথা বলছো না যে, বলো। শুক্রিয়া। শুক্রিয়া। আমি কথার খেলাফ করি না, যা বলেছি তা করব। এখন তুমি আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও। মেজর সাহেব সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিলেন, নিজে একটি ধরালেন। তার চোখে এখন আর হাসি ঝিকমিক করছে না। তোমাদের এই জংলা মাঠে কি আছে? কিছু নাই, জঙ্গল। আমরা জানি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বেশ কিছু জওয়ান এবং কয়েকজন অফিসার এখানে লুকিয়ে আছে। আজিজ মাস্টারের চোখ বড় বড় হয়ে গেল। ওরা আমাদের দুজন অফিসারকেও নিয়ে গেছে। একজন হচ্ছে আমার বন্ধু মেজর বখতিয়ার, ফুটবল প্লেয়ার। আমি কিছুই জানি না স্যার। কিছুই জানো না? জি না স্যার। আমি যতদূর জানি এই গ্রাম থেকেই তো ওদের খাবার যাচ্ছে। আমি স্যার কিছুই জানি না। আমি ভাবছিলাম জানো। জানি না স্যার। মেজর সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। প্রচণ্ড প্রস্রাবের বেগ হয়েছে আজিজ মাস্টারের। সে ভয় ভয় বলল, স্যার আমি যাই। মেজর সাহেব চোখ না খুলেই বললেন, সেটা কি ঠিক হবে? আমরা ওদের ধরতে এসেছি, এখন তোমাকে যেতে দিলে খবরটা ওদের কাছে পৌঁছে যেতে পারে, পারে না? আজিজ মাস্টার ঢোক গিলল। তুমি ওই ঘরে আজ রাতটা কাটাও, আমরা অপারেশন শুরু করব বিকেলের দিকে। আর একটি বড় কোম্পানি আসবে আমাকে সাহায্য করতে, ওদের জন্যই অপেক্ষা করছি। আজিজ মাস্টারের হাঁপানির টান উঠে গেল, টেনে টেনে শ্বাস নিতে লাগলো। মেজর সাহেব হালকা গলায় বললেন, তোমাকে অনেক গোপন খবর দিয়ে দিলাম, তবে অসুবিধা নেই, তুমি বন্ধু মানুষ, যাও ওই ঘরে চলে যাও। স্যার আমি কিছুই জানি না। জানো না সে তো আগেই বলেছ। সবাই কি আর সব কিছু জানে? জানে না। যাও ওই ঘরে গিয়ে বসে থাকো। রোদ থেকে এসেছে বলেই কিনা কে জানে এই পরিচিত ঘরও আজিজ মাস্টারের কাছে অচেনা লাগতে লাগলো। অথচ এটা টিচার্স রুম। আজিজ মাস্টার এখানে রোজ বসে। মাস্টার সাহেব? কে?
আজিজ মাস্টার অবাক হয়ে দেখল একটা চেয়ারে ইমাম সাহেব জড়সড় হয়ে বসে আছেন। ইমাম সাহেবের নাক মুখ ফুলে গেছে, নিচের ঠোঁটটি কেটে গেছে, তার সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ, কাটার ঠোঁট নিয়ে হলুদ রঙের রস বেরোচ্ছে। আজিজ মাস্টার দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল এবং নিজের অজান্তেই এক সময় তার প্রস্রাব হয়ে গেল। ইমাম সাহেব তাকিয়ে তাকিয়ে দেখলেন মেঝেতে প্রস্রাব গড়াচ্ছে। তার কোনো ভাবান্তর হলো না। দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবানুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবানুর বয়স 3। দাদাকে সে খুবই পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক নয় যে সে পরিবানুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। আজ ভোরবেলাও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল। দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না। একগাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে, একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয়। অনুফা সেটা করবে না। বদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আজ তার চা খেতে ইচ্ছে হচ্ছে। ঘরে চা পাতা আছে, গুড় আছে, বদি এনে রেখেছে। তার বাবার জন্যই এনেছে, তিনি নিজের কানে শুনেছেন। বদি বলছে, বাজানরে মাঝে মধ্যে দিও, বুড়া মানুষ, চায়ে কাশির আরাম হয়। মীর আলী প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনই তার মনে পড়ে না, আজও হয়তো পড়বে না। তবু সে কাশতে লাগলো। কাশতে কাশতেই পরিবানুকে বলল, চা হইল সর্দি কাশির বড় ওষুধ, বুঝছস পরি? পরি উত্তর দিল না। বড় জামবাটির এক বাটি চা যদি সকালে খায় কেউ, তা হইলে সর্দি কাশি বাত সব যায়। চাটা খুব বড় ওষুধ। মীর আলীর জন্য আজ দিনটি সম্ভবত খুব শুভ, কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল। সেই চায়ে তেজপাতা দেওয়ায় বেশ সুন্দর একটা গন্ধ। অভিভূত হয়ে পড়ল মীর আলী। মিষ্টি হয়েছে কিনা দেখেন। হইছে গো বেটি, হইছে, জবর বালা হইছে। অনুফাকে দু একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বললে সে খুশি হয় তা মীর আলীর জানা নেই। মুড়ি চায়ের মধ্যে ভিজাইয়া চামচ দিয়া খান, চামচ দিতাছি। মীর আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল। সংসারের আয় উন্নতি যা হচ্ছে এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বৎসর বদি তাকে লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীত কোন দিক দিয়ে গিয়েছে বুঝতেই পারা যায়নি। অথচ বদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের। সব ভাগ্য, এক একজনের ভাগ্য এক এক রকম। অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে। মীর আলী ভাবতে চেষ্টা করল, অনুফা এ বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জে এরকম ভাগ্য কয়জনের আছে? অথচ কত ঝামেলা বদির বিয়েতে, শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বদির মামা বলল, এই মেয়ের মা নাই, জামাইয়ের কোনো আদর হইতো না। কথা খুবই সত্য, কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হবার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। মনে খুঁতখুঁতানি নিয়ে সে ছেলে নিয়ে গেল। ঝড় বিয়ের রাত্রে লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরে দেখল ঝড়ে গ্রামে কারো কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ! দাদা, চা দাও। পোলাপাইন মানুষের চা খাওয়ান নাই, চা দাও দাদা। মীর আলী হাঁক দিল, বৌমা, আরেকটা বাটি দাও। এই সময় এক ঝাঁক গুলি হলো। হালকা মেশিন গানের কানে তালা ধরানো ক্যাটক্যাট শব্দ। পরিবানু আকাশ ফাটিয়ে কাঁপতে লাগলো। মীর আলী উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেলল পরিবানুর পায়ে। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকল। তারা ঢুকলো মার্চ করে, গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে 40 জন রাজাকারের একটি দল। তালে তালে পা ফেলবার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে আসছে। এদের চোখে মুখে ক্লান্তি, হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। বদিউজ্জামান হন হন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়ানো বলাই ঠিক হবে।
কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো, দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। মাঝামাঝি পথে সে মত বদলালো, ফিরে চলল নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এই সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জংলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলটিকে দেখতে পেল। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে ছুটল জংলা মাঠের দিকে। হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘন্টা খানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা, কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা যেতে লাগলো। এর মানে কি? বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করলো। চোখের ভুল কিনা কে জানে, তার মনে হলো মিলিটারিরা জংলা মাঠ ঘিরে বসে আছে। বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোটা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখলো। মাথার উপর ঝাঁ ঝাঁ করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামানের শীত শীত করতে লাগলো। কতক্ষণ বসে থাকতে হবে? গা কুটকুট করছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখ বড় বড় করে তাকে দেখছে। বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। রোদ বাড়ছে, ক্রমেই বাড়ছে। পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো গন্ধ। গিরগিটিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। বদিউজ্জামান মৃদু স্বরে বলল, যা হোস। আর তখনই নীলগঞ্জের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার? জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করল। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? রাসমোহন কয়েকবার বাঁশঝোপের আড়াল থেকে উকি দিয়ে দেখে এসেছে। আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে, কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানেটা কি? জয়নাল মিয়া বলল, বিষয়টা কি রাসমোহন? রাসমোহন শুকনো মুখে বসে রইল। মাইরা ফেলছে নাকি? মারলে গুলির শব্দ হইতো, গুলি তো হয় নাই। তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো। তার সিগারেট শেষ হয়ে গেছে। আর তখন মতি মিয়ার পাগলশালা নিজামকে আসতে দেখা গেল। তার মুখ হাসি হাসি, পাগলামির অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল, কই গেছিলা? নিজামের হাসি আকর্ণ বিস্তৃত হলো। ঠিক তখন গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে। বাকিরাও তাকে অনুসরণ করলো। নিজাম শুধু মুখটা হাসি হাসি করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটিতে সে বড় মজা পাচ্ছে। ইমাম সাহেব একসময় বললেন, দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছু বুঝতে পারছে না। গত 3 ঘন্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই 3 ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকেই কেমন অন্যরকম হয়ে গেছে। কোনো কিছুতেই মন দিতে পারছে না। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে এই দোয়া পড়তেন। এর মরদ বাই অন্য দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ল। সে জানে, কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছুই পড়ছে টরছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব। জি? আমাদের সামনে খুব বড় বিপদ। কেন বুঝতে পারতেছেন না? না। এরা কি জন্য আসছে সেটা বলছে? তবু বুঝতে পারতেছেন না? না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্য দলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে। কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে। স্কুল ঘরটি টিনের। রোদে টিন তেতে উঠেছে। ঘরের ভেতর অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হচ্ছে। বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত। মামা ভাত বাড়ছে, আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে একে বেঁকে দাঁড়াতো, যেন সঙ্গে করে নিয়ে যাবে।
গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস, দুটো আয়না পাশাপাশি, একটি সাধারণ আয়না, অন্যটি অন্যরকম। সেটায় মুখ অনেক বড় দেখা যায়। আয়নাটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় 1 সপ্তাহ ভাবল। কেউ কিছু মনে করে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কেউ কিছু মনে করল না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়নায় মুখ বড় দেখায় কেন, এই প্রশ্ন কয়েকবার করা হলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেলল, মুখ বড় দেখালে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলেছিল, সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা? কি সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারিনি, কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়ে চড়ে বসলেন। মাস্টার সাহেব বলেন, জোহর নামাজের ওয়াক্ত হয়েছে না? জানি না। নামাজটা পড়া দরকার। বাইর হইয়া ওদের কাছে পানি চাবো? অজু নাই আমার। দেখেন আপনি চিন্তা করে। আপনি তো আর নামাজ পড়তে পারবেন না, শরীর নাপাক, গোসল লাগবো। পেশাব করে দিয়েছেন তো। আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটি নীলু সেনের, শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব পানি চাইব নাকি? আপনার ইচ্ছা হলে চান। এর মধ্যে তো দোষের কিছু নেই, এরাও মুসলমান। নামাজের পানি চাইলে এরা খুশিই হবে। পাক্কা মুসলমানদের এটা খুব প্যার করে। এরাও তো সাচ্চা মুসলমান। যান না, গিয়ে চান। ভয় লাগে। ভয়ের কি আসছে? ইমাম সাহেব নড়েন না, জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকেন। চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়েও পড়ে। এর মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে। ঘুমের মধ্যেই বুঝতে পারে এগুলো স্বপ্ন, তবু তার ভালোই লাগে। ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। এ কেমন মানুষ, ঘুমিয়ে পড়েছে। তিনি মৃদু স্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব, এই। আজিজ মাস্টার নড়ে চড়ে বসে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গত রাতে এক পলকের জন্য ঘুমোতে পারেনি। দোতলার যে ঘরটিতে তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ি করেছে। নীলু সেনের বোনপো বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখছে। রাত 2টোর দিকে বলাই ঠিক করলো মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে। পথঘাট এখন শুকনো, বদিউজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণ বাঁচবো না রে বলাই, এতক্ষণ বাঁচবো না। বলাইয়েরও তাই ধারণা হলো। এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিতও নয়। ব্যথাটা কোথায়? তলপেটে। বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাছলা বেরোতে লাগলো। সময় শেষ হয়েছে বোধহয়। এত বড় বাড়িতে 2টি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় করতে লাগলো। কি সর্বনাশ, কি বিপদ। মামা, গ্রামের 2-1 মানুষটা ডাক দিয়ে আনি। তুই নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো, কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্ত স্বরে বলল, ব্যথা নাই। বলাই, ঠান্ডা পানি দেয়া গ্লাস। বলাই পানি এনে দেখে মামা মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত আরামের ঘুম, বড় মায়া লাগে দেখে। গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙালো না। আহা বেচারা, ঘুমাক। নীলু সেনের ঘুম ভাঙালো মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলার জানালা দিয়ে মুখ বের করল। কি ব্যাপার? নীল শার্ট পরা একটি লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন? যে আজ্ঞে। আপনার বাড়িতে আর কে কে আছে? বলাই, আমার বোন বলাই। আপনারা কে?
বলাইকে নিয়ে নিচে নেমে আসেন। নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাইরে থেকে অসহিষ্ণু কণ্ঠে কে যেন বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুই বুঝতে পারছে না। তার ঘুমের ঘোরও বোধহয় ভালো মতো কাটেনি। সে দরজা খুলে বিনীত ভঙ্গিতে বলল, আদাব। তার কথা শেষ হবার আগেই 4-5টা গুলির শব্দ হলো। নীলু সেন কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি ডাকল, বলাই, বলাই। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তার মনে হলো পায়ে আর কোনো বোধশক্তি নেই। মাথা কেমন যেন করছে। গিরগিটি তাকিয়ে আছে তার দিকে। এর চোখ দুটি মানুষের মতো, মনে হয় হাসছে। বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারা করে গিরগিটিটাকে বিদায় করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়ে আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলো সত্যি? শুধু শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় 40-50 জন মানুষ মেরে ফেলে ভয় দেখাবার জন্য। এটা একটা কথা হলো? সব গুজব। এরাও তো আল্লাহর বান্দা, মিলিটারিও মানুষ। রক্ত একটু গরমেই আর কি, এটা তো দোষের কিছু না। পোশাকটাই এরকম, গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়। বদিউজ্জামান খুব খুব করে দুবার কাশল। নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুবের মতো কাণ্ড করছে। নির্জন জায়গা, অল্প শব্দ হলে অনেক দূর থেকে শোনা যায়। আবার কাশি আসছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘর ঘর একটা শব্দ বের করলো। গিরগিটিটা ভয় পেয়ে চলে যাচ্ছে। না, যাচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়েছে। পানি খেতে এসেছে বোধহয়। তাকে দেখে পানি খাবার সাহস হচ্ছে না। আবার তৃষ্ণা নিয়ে চলেও যেতে পারছে না। বদির আবার তৃষ্ণা বোধ হলো। সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্যে? আর কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, আপনারা ওঠেন, মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নাই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না, নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরুলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুল ঘরের বারান্দায় কেউ নেই। ধু ধু করছে চারিদিক। বসে থাকা সেপাইরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না, ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল, বেশি কথা বলবেন না। আপনারা মৌলভী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলার সৃষ্টি করেন। কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে 8-9 জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই, আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, পানির অভাবে ওযু করতে পারি নাই। রফিক তার কোনো জবাব দিল না। আগে আগে হাঁটতে লাগলো। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন, ভাই, আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমার দেশ কুমিল্লা, নবীনগর। ভালো, সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব, বহুত দিন যাই না। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে।
এমনভাবে হাঁটছে যেন পথঘাট ভালো চেনা, কিন্তু এ লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জানি। জানলে আমাদের বলেন। রফিক নিস্পৃহ স্বরে বলল, একটা অপরাধীর বিচার হবে। ওর নাম মোনা, সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রা বুড়ি। ইমাম সাহেব বললেন, চিত্রা বুড়ি? খুব বজ্জাত। মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মোনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণ স্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে। ওদের শাস্তি একটাই, ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্য সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দিবেন। ও শুনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন। কথা খুব কম বলবেন। জি আচ্ছা। নিচের থেকে কোনো কথা বলবেন না, এখন সময় খারাপ। জি তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবার ভাতের কথা বলাও হয়েছে, কিন্তু অনুফা কিছুই করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাধায় তার মন নেই। ভয় মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবু চিবোতে হয়। যা ভাবসাব তা মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলী চমকে উঠে বলল, ক্যাডা যায়? আমি আজিজ, আজিজ মাস্টার। তোমার সঙ্গে ক্যাডা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে? ও মাস্টার। মাস্টার? রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটা কে? মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রাম? রফিক তার জবাব দিল না, হাঁটতে শুরু করলো। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই, লজ্জার কিছু নাই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া। ভাই, আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা, আমার বয়স 30। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ। কথা বললে আরো ছোট হয়ে যায়, মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনা কৈবর্ত তার 11 বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার মুখের দিকে, বারবার কেঁপে কেঁপে উঠছে। মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তার সঙ্গে একজন নন কমিশনড অফিসার।
এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছেন। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করলেন। মনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ের উঁচু জায়গায় একদল রাজাকার দাঁড়িয়ে, খুব কাছেই মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে। অহংকারী গর্বিত ভঙ্গি। এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারো পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে, তবে এদের মুখ শুকনো, ভয় পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট ভাইটি শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পাড়ে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছ? মনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও। বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড, স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো কেন করেছ? বিনা কারণে তো কেউ মানুষ মারে না। হে আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে। তাই নাকি? যে আজ্ঞে, উত্তেজিত হবার মতোই একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছ? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক, সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। জিনা। সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো। সে কিছুই বলল না। বলো, চট করে বলো, সে কি রূপবতী? জি। তাহলে অবশ্য শাস্তি না দিয়ে ভালোই করেছ। একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম কি? মনার চোখে ভয়ের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। বলো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছুই বলল না। রফিক বলল, গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না স্যার। তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক কিছু জানি না। মেজর সাহেব মনার দিকে আরো কয়েক পা এগুলেন। আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এই ছেলেটি কি হয় তোমার? এ আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুকড়ে গেল। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরো ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে, সেও হয়তো পারছে। মনা। জি। তুমি বড় একটা অন্যায় করেছো, কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে। তোমার কি কিছু বলার আছে? মনা তাকিয়ে রইল। তার চোখে পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন। অস্থির ভঙ্গিতে দৃঢ় স্বরে বললেন, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটিকেও? হ্যাঁ। স্যার, এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। স্যার, তার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে। আজ এই ঘটনাটি ঘটবার পর মিলিটারির নাম শুনলে ওরা কাপড় নষ্ট করে দেবে। গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান আমার দেখার কথা, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময় কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংসতার কথা কি কেউ জানে? সবাই জানে, আলেকজান্ডার দি গ্রেট। রফিক কিছুই বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও।
আমি চাই যাতে ওরা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে, কি ব্যাপার? হাঁটতে পারছিল না। পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস 1971 আজ দ্বিতীয় পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।